সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সমাধান সিরিজের আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম সুধী স্পেশাল ব্যাচের পক্ষ থেকে। আজকের এই ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষার রসায়ন অংশের সমাধানটুকু দেখব। তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করে ফেলি। আমাদের প্রথম যে প্রশ্নটি আছে, নিচের কোনটি গ্যাস ক্রোমাটোগ্রাফিতে বাহক হিসাবে ব্যবহার করা হয় না? ঠিক আছে, আবার এই টাইপের কোশ্চেন কিন্তু তোমরা স্বভাবতই ভুল করো, কারণ এই শেষের না জিনিসটা আর পড়া হয় না, তো যেটা দেখো দাগায় দাও। সো যাই হোক, আমাদের বলেছে হচ্ছে যে গ্যাস ক্রোমাটোগ্রাফিতে বাহক গ্যাস হিসেবে কোনটা ব্যবহার করা হয় না। তো গ্যাস ক্রোমাটোগ্রাফিতে বাহক গ্যাস হিসেবে সাধারণত নিষ্ক্রিয় গ্যাস বা যেসব গ্যাস নিষ্ক্রিয় গ্যাস না কিন্তু রাসায়নিকভাবে অনেকটাই নিষ্ক্রিয় তাদেরকে ব্যবহার করা হয়। সো দেখো নিষ্ক্রিয় গ্যাস আছে কোনগুলা? নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে তোমার ধরো হিলিয়াম আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে আর্গন আছে, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এছাড়াও তোমার ব্যবহার করা হয় কি, তোমার নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়, কারণ নাইট্রোজেন গ্যাসও অনেকটাই নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করে এবং কখনো কখনো হাইড্রোজেনও ব্যবহার করা হতে পারে। তার মানে এই অপশনগুলোর মধ্যে যেটা আছে যে ওজোন গ্যাস, হ্যাঁ, ওজোন গ্যাস কিন্তু কখনোই তোমার বাহক গ্যাস হিসেবে গ্যাস ক্রোমাটোগ্রাফিতে ব্যবহার করা হয় না। তার মানে অপশন ডি হবে হচ্ছে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, তাইলে কোনটা গ্যাস ক্রোমাটোগ্রাফিতে বাহক গ্যাস হিসেবে ব্যবহার করা হয় না? ওজোন গ্যাস। ঠিক আছে, এরপরে আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে বলছে কি, নিচের কোন কার্বোক্যাটায়নটি সব থেকে বেশি স্থিতিশীল? তো আমরা দেখেছি বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই যে কার্বোক্যাটায়ন, কার্বোআয়ন, ফ্রি রেডিকাল, এদের স্থায়িত্ব নিয়ে প্রচুর প্রশ্ন আসে এবং এসেছে। সো কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম হচ্ছে 3 ডিগ্রি, তার থেকে একটু কম হচ্ছে 2 ডিগ্রি, তার থেকে কম হচ্ছে 1 ডিগ্রি এবং সব থেকে কম হচ্ছে মিথাইল। এটা হচ্ছে কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম। ঠিক আছে, এবং সক্রিয়তার ক্রম কিন্তু এর থেকে উল্টা। তাইলে দেখো এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন কোনটা আছে? দেখো এটা হচ্ছে আমাদের মিথাইল কার্বোক্যাটায়ন। এখানে মিথাইল কার্বোক্যাটায়নের সাথে হচ্ছে তোমার একটা CH3 গ্রুপ যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন? এটা হচ্ছে তোমার 1 ডিগ্রি। এবং এইখানে দেখো এটা হচ্ছে 2 ডিগ্রি, কারণ এই যে কার্বোক্যাটায়নের যে স্পেসিসটা এটার সাথে এখানে 2টা CH3 গ্রুপ যুক্ত আছে। এবং এইখানে যেটা আছে, এইখানে তুমি যদি খেয়াল করো দেখবা যে এইখানে হচ্ছে তোমার 3টা CH3 গ্রুপ যুক্ত আছে, তার মানে কি এটা হচ্ছে 3 ডিগ্রি একটা কার্বোক্যাটায়ন। তার মানে সঠিক উত্তর হবে হচ্ছে কি এখানে অপশন ডি। ঠিক আছে, সঠিক উত্তর কি হবে? অপশন ডি। আচ্ছা, তো এটা খুবই সহজ একটা কোশ্চেন এসেছে। পরের কোশ্চেনটা আমরা চলে যাই। বলছে কি আলফা, বিটা এবং গামা কণাগুলোর চার্জ কি? তো দেখো আলফা কণা হচ্ছে কি, আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। ঠিক আছে, তার মানে হিলিয়াম নিউক্লিয়াস এই যে 2, 4 এবং এটার মধ্যে চার্জ থাকে কত? 2+। ঠিক আছে, তো হিলিয়াম নিউক্লিয়াস যেহেতু এটার মধ্যে যেহেতু 2+ চার্জ আছে, তার মানে আলফা কণার চার্জ কত? এটার চার্জ হচ্ছে তোমার +2। এবং দেখো বিটা কণা হচ্ছে কি ইলেকট্রন কণা। ঠিক আছে, তো ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ হচ্ছে -1, তাই তো ইলেকট্রনের চার্জ কত? -1। তো আমরা এখান থেকে লিখতে পারি যে বিটা কণার চার্জ হচ্ছে -1 এবং গামা যে কণাটা আছে এটা মূলত উচ্চ শক্তিযুক্ত ফোটন এবং এটার কোনো চার্জই আসলে নাই। তার মানে সঠিক উত্তর হবে হচ্ছে +2, -1 এবং 0। এটা হচ্ছে আলফার, এটা হচ্ছে বেটার এবং এটা হচ্ছে গামার। ঠিক আছে, সো সঠিক উত্তর কি? অপশন ডি। দেখো কত সহজ প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 2022-23-এ। পরের কোশ্চেনে যদি চলে যাই তাহলে কি বলছে, নিচে কোনটার ব্যাপন সর্বাধিক? তো এটা আসছে কোত্থেকে? এটা আসছে হচ্ছে আমাদের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশ রসায়ন। এই পরিবেশ রসায়ন অধ্যায় থেকে কিন্তু এই প্রশ্নটি এসেছে। তো তোমরা জানো যে পরিবেশ রসায়ন অধ্যায়ে আমরা একটা জিনিস পড়ছি, গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। এই সূত্র কি বলে যে ব্যাপন হার ইজ প্রপোর্শনাল টু 1/√m। ঠিক আছে, ব্যাপনের হার হচ্ছে আণবিক ভরের বর্গের ব্যস্তানুপাতিক, তাই তো? তো দেখো এখান থেকে বোঝা যাইতেছে কি যে আণবিক ভর যত বেশি হবে তোমার ব্যাপন হার তত কম হবে। আণবিক ভর বেশি হইলে ব্যাপন হার কম হবে, বুঝতে পারছো? এবং আরেকটা জিনিস তোমরা একই সাথে জানো যে কোনো একটা গ্যাসের যখন তাপমাত্রা বাড়ানো হয়, তাপমাত্রা বাড়াইলে তার হচ্ছে RMS বা মূল গড় বর্গবেগটা হচ্ছে বেড়ে যায় বা তার গতি বেড়ে যায়। গতি বাড়লে কি হয়? তার ব্যাপন হারও বাইরে যায়। তাইলে দুইটা জিনিস মনে রাখতে হবে যে ভর বাড়লে, যদি আণবিক ভর বাড়ে তাইলে ব্যাপন হার হচ্ছে কি হবে? কমবে, তাই তো? আর একটা জিনিস মনে রাখতে হবে, তাপমাত্রা যদি বাড়ে তাইলে ব্যাপন হার হচ্ছে বাড়বে। ঠিক আছে, তাইলে এখন দেখো এখানে কি কি আছে ভাই? দুইটা গ্যাসের কথা বলছে, একটা হচ্ছে নিয়ন। নিয়নের ভর কত? নিয়নের ভর হচ্ছে 20। ঠিক আছে, আর আছে কি কার্বন মনোক্সাইড, মানে কি CO। কার্বন মনোক্সাইডের ভর হইতেছে কত? কার্বনের হইল 12 আর অক্সিজেনের হইল 16, যোগ করলে কত হয়? 28। তার মানে দুইটার মধ্যে ভর কার বেশি বলো তো?
কার্বন মনোক্সাইডের ভর বেশি, ঠিক আছে। কার্বন মনোক্সাইডের ভর বেশি হইলে এটার ব্যাপনহার হবে হচ্ছে কম, আর যেহেতু নিয়নের ভর হইতেছে কম, এটার ব্যাপনহার হবে হইতেছে বেশি। তার মানে অপশন সি বা ডি দুইটাই আছে নিয়ন, এই দুইটার মধ্যে একটা সঠিক উত্তর হবে। এখন দেখো 5 ডিগ্রি সেলসিয়াসে নিয়নের বেশি হবে না 35 ডিগ্রি সেলসিয়াসে বেশি হবে? এই যে একটু আগে আমরা দেখছি তাপমাত্রা বাড়লে ব্যাপনহার বাড়ে, তার মানে অপশন হবে ডি। ডি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো। পরের কোশ্চেনের ভিতরে আমরা চলে যাই। পরের কোশ্চেনে কি বলছে যে নিচের কোনটা সিস ট্রান্স সমানুতা প্রদর্শন করে? দেখো এখন সিস ট্রান্স সমানুতা বলতে আসলে কোনো সমানুতা নাই এখানে, যদিও লিখছে সমানুতার নাম হচ্ছে কি জ্যামিতিক সমানুতা, ঠিক আছে। কি সমানুতা? আমরা বইয়ের ভিতরে পড়ছি জ্যামিতিক সমানুতা, যেটা হচ্ছে একটা স্টেরিও সমানুতা, তাই তো, জ্যামিতিক সমানুতা। সো দেখো জ্যামিতিক সমানুতার ভিতরে যদি তুমি একটু খেয়াল করো, জ্যামিতিক সমানুতা দেখানোর শর্ত হচ্ছে দুইটা। একটা শর্ত হইতেছে কি এখানে কার্বন মুক্ত আবর্তন বন্ধ হইতে হবে, মানে কার্বন ঘুরতে পারবে না, অর্থাৎ এখানে কার্বন একটা ডাবল বন্ড থাকতে হবে, ঠিক আছে। তাহলে যেই যুগে কার্বন ডাবল বন্ড নাই ওইটা হইতেছে কি তোমার এই ধরনের সিস ট্রান্স সমানুতা বা জ্যামিতিক সমানুতা দিবে না, ঠিক আছে। দ্বিতীয় শর্ত হইতেছে কি যে একটা কার্বনের দুইটা গ্রুপ কখনোই সেম হবে না, বুঝতে পারছো? মানে এইখানে এই যে এরকম হইতে পারবে না, বা বি বি এরকম হইতে পারবে না। এই একটা কার্বনের দুই হাতে সবসময় ভিন্ন ভিন্ন জিনিস থাকতে হবে। তাইলে দেখো ওই হিসাব তুমি যদি করো তাহলে যেমন এইটা তোমার কখনোই হয় না, দেখছো এই যে এই কার্বনের দুই হাতেই হাইড্রোজেন, এই কার্বনের দুই হাতেই হাইড্রোজেন, এটা হয় না। তারপরে এইটার ভিতরে তুমি দেখো এটার মধ্যে কোনো ডাবল বন্ড নাই, সাধারণত কার্বন ডাবল বন্ড নাই, তাইলে এটাও হয় না। তো যদি তুমি একটু ভালো করে খেয়াল করো দেখবে অপশন বি যেটা, এখানে কি কার্বন ডাবল বন্ডও আছে, আবার কার্বনের দুই হাতে ভিন্ন ভিন্ন জিনিস। দেখো এখানে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন, এখানে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন, তার মানে এইটাই কিন্তু আমাদের সঠিক উত্তর, যেটা হচ্ছে সিস ট্রান্স সমানুতা প্রদর্শন করে বা জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে। এখন দেখো তোমরা যদি বিগত বছরের কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করো এবং এই সিরিজের বাকি ভিডিওগুলো দেখো, তাইলে দেখতে পারবা যে এই টাইপের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকবার আসছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক আসছে। সো এই জিনিসটা একটু ভালো করে তোমরা পড়বা, ঠিক আছে। সো আমরা চলে যাচ্ছে হচ্ছে পরের কোশ্চেনে। হ্যাঁ, পরের কোশ্চেনে কি বলছে আমাদের 6 নম্বর কোশ্চেনে, যদি ইথাইল বেনজিনকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে তাপ দেওয়া হয়, হ্যাঁ, তাহলে নিচের কোনটা তৈরি হবে? এখন দেখো এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, এটা হচ্ছে একটা জারক বা এটা জারণ ঘটায়। কি ঘটায়? জারণ ঘটায়। তাহলে দেখো ইথাইল বেনজিন জিনিসটা কি ভাইয়া? ইথাইল বেনজিন হচ্ছে এইরকম একটা বেনজিন থাকবে, উপরে হচ্ছে একটা ইথাইল গ্রুপ থাকবে C2H5, ঠিক আছে। তো C2H5 কে যদি আমরা হচ্ছে এটা তোমার কি বলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে তাপ দেই, তাইলে কি হবে? এটার তোমার হচ্ছে জারণ হবে, ঠিক আছে। জারণ হইলে কি তৈরি করবে? এখান থেকে একটা অ্যাসিড তৈরি করবে, ঠিক আছে। সেটা কি হবে? বেনজোইক অ্যাসিড। সো এটাকে তুমি যদি হচ্ছে জারণ করো, জারণ করলে এখান থেকে বেনজোইক অ্যাসিড তৈরি হবে। তাহলে কি হবে? এখানে COOH গ্রুপ যুক্ত আর নিচে হচ্ছে একটা বেনজিন। সিম্পল। সো এটা গেল আমাদের অপশন প্রশ্ন নাম্বার 6। তাহলে এখানে কি হবে? অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে কি বলছে যে কার্বন ডাই অক্সাইডের সম ইলেকট্রন বিশিষ্ট আয়নটি হলো। তো দেখো কার্বন ডাই অক্সাইডের সম ইলেকট্রন মানে কি? সম ইলেকট্রন মানে হচ্ছে আইসো ইলেকট্রিক, ঠিক আছে। আইসো ইলেকট্রিক কি হবে? সো দেখো আগে আমরা বের করি তাহলে কার্বন ডাই অক্সাইডের মধ্যে কয়টা ইলেকট্রন আছে? দেখো কার্বনের মধ্যে ইলেকট্রন আছে কয়টা? 6টা। আর এই অক্সিজেনের মধ্যে কয়টা আছে? 8টা। যোগ এই আরেকটা, এখানে যেহেতু 2টা অক্সিজেন তার মানে 8, তার মানে কত হইলো? দেখো 8 আর 8 16, 16 আর 6 কত হয়? 16 আর 6 হইতেছে 22 নাকি? সরি 22, হ্যাঁ 22। এখন অনেকে আবার এইখানে কার্বনের 12 ধরো, অক্সিজেনের 16 ধরো, এটা না, কিন্তু এখানে কিন্তু আমরা ইলেকট্রন যোগ করছি, ভর সংখ্যা না, ঠিক আছে। তাহলে কার্বনের কত? 6 এবং অক্সিজেনের 8টা ইলেকট্রন, তো এই যে 2টা 8 নিছি কারণ এখানে 2টা অক্সিজেন আছে, তাই তো। এখন দেখো এখানে 22টা ইলেকট্রন আছে, এইরকম আর কে আছে আমাদের এইটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে। দেখো এখানে 3টা নাইট্রোজেন আছে, সরি এখান থেকে আমরা একটা করে হিসাব করা শিখি যে নাইট্রোজেনে কয়টা আছে? 7টা ইলেকট্রন, যোগ অক্সিজেনে কয়টা আছে? 8টা ইলেকট্রন, এবং এখানে যেহেতু মাইনাস চার্জ আছে, মাইনাস চার্জ থাকা মানে কি? তার একটা ইলেকট্রন কারো কাছ থেকে নিয়ে নিছে, মাইনাস চার্জ থাকা মানে নিয়ে নিছে, প্লাস থাকা মানে দিয়ে দিছে। তাহলে যেহেতু নিয়ে নিছে তার মানে কি? ওর ইলেকট্রন সংখ্যা যোগ করতে হবে। তাহলে এখানে কত হয়? দেখো 28 7 15 আর 16। ঠিক একইভাবে এখানে কত হয়? দেখো 3টা অক্সিজেন আছে, 3 গুণ 8 আর একটা মাইনাস চার্জের জন্য যোগ হবে 1, তার মানে কত হয়? 25, 25 25।
3 24 আর হচ্ছে 1 25। ঠিক একইভাবে ক্লোরিনের কয়টা আছে? ক্লোরিনের ইলেকট্রন আছে 17টা, তার সাথে একটা অক্সিজেন মানে 8টা, -1 চার্জ মানে যোগ 1, তার মানে এখানে কয়টা? 26টা। আর এইটার ভিতরে দেখো 3টা নাইট্রোজেন আছে, তার মানে কি 3 গুণ 7, কারণ একটা নাইট্রোজেনের মধ্যে 7টা ইলেকট্রন থাকে, যোগ হচ্ছে 1, কারণ এখানে কি মাইনাস চার্জ আছে। ঠিক আছে, তাহলে দেখো 3 সাথে 21 যোগ 1 কত হয়? 22। তার মানে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? অপশন ডি। তাহলে একইভাবে এই টাইপের প্রশ্ন কিন্তু বিভিন্ন ভার্সিটিতে আসে যে নিচের কোন জোড়াটি আইসো ইলেকট্রনিক। এই টাইপের প্রশ্নগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে, হ্যাঁ, এরকম ভাবে বের করবা যে যদি এখানে প্লাস চার্জ থাকতো তাহলে কি করতাম আমরা? এখান থেকে বিয়োগ করতাম। ওকে, সো এটার পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। নেক্সট কোশ্চেনে কি বলছে? অ্যামিনিয়াম আয়নের উপস্থিতি নির্ণয়ে ব্যবহৃত বিকারক কোনটি? কোশ্চেনটা কোত্থেকে আসছে? ফার্স্ট পেপারের 2য় অধ্যায়ের যে আয়ন শনাক্তকরণ পার্টটা আছে ওইখান থেকে, এবং এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, আমি আবারও বলতেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর সাধারণত এই লবণ শনাক্তকরণ পার্ট থেকে প্রশ্ন আসেই। ঠিক আছে, সো দেখো অ্যামিনিয়াম আয়ন শনাক্তকরণ করার জন্য আমরা যেটা ব্যবহার করি এটার নাম হচ্ছে নেসলার বিকারক। ঠিক আছে, নেসলার বিকারক। এই নেসলার বিকারক জিনিসটা হচ্ছে কি? ক্ষারীয় K2HgI4, এটার নাম হচ্ছে পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট। ঠিক আছে, পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট, এটার ক্ষারীয় দ্রবণ ব্যবহার করব। তো দেখো এখানে তাহলে সঠিক উত্তর কোনটা হবে? যে পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট, এবং সাথে যেহেতু ক্ষার দিতে হবে সেজন্য আমরা ইউজ করেছি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে সঠিক উত্তর হবে কোনটা আমাদের? এখানে অপশন সি। এখন দেখো এইটা কিন্তু এই কোশ্চেনটা বিভিন্নভাবে ঘুরায় দিতে পারে। অনেক সময় কোশ্চেনটা এইভাবে দেয় যে অ্যামিনিয়াম এর উপস্থিতি নির্ণয়ে ব্যবহৃত বিকারক কোনটা, নাম লিখে দিল যে নেসলার বিকারক। আবার অনেক সময় দেয় যে নেসলার বিকারকের সংকেত কোনটা। সো তোমাদের এইখান থেকে কিন্তু মোটামুটি পুরোটাই দেখলা যে যদি কখনো এরকম আসে নেসলার বিকারক দিয়ে হচ্ছে অ্যামিনিয়াম আয়ন শনাক্তকরণ করা হয়, এটা তোমরা জানো, এটা সংকেত তোমরা জানো, এবং এখান থেকে এই টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই প্রশ্নটা আসে। ঠিক আছে, ওকে, সো আমরা পরের কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনে কি বলছে? দুধ থেকে ছানা তৈরি করার প্রক্রিয়া কি? এটাও খুব কমন একটা কোশ্চেন, বারে আসে। সো দেখো দুধ থেকে ছানা তৈরি করা বা মাখন তৈরি করা, এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে কোয়াগুলেশন। মানে এখানে কি হয়? তোমার একটা এরকম কোয়ালয়েড থাকে। কলয়েড মানে কি? মাঝখানে এরকম কণাগুলা থাকে ছড়ায়, এবং সেটা একটা সময় কি হয়ে যায়? এরকম থিতিয়ে পড়ে। ঠিক আছে, মানে এই ফেজটা আলাদা হয়ে যায়, দুইটা ফেজ আলাদা হয়ে যায়, উপরে হচ্ছে সলভেন্ট আর নিচে হচ্ছে এই ডিসপার্সটা। সো দেখো এটাকে বলা হয় কোয়াগুলেশন। সো দুধের মধ্যে কি হয়? দেখো দুধের মধ্যে হচ্ছে পানি থাকে, আর এই পানির মধ্যে এরকম ছড়ায় বিভিন্ন ফ্যাট থাকে, এটাই হচ্ছে মিল্ক। সো যখন এটাকে অনেক বেশি ঘোরানো হয় তখন কি হয়? এই ফ্যাটটা আলাদা হয়ে যায়, যেটা আমরা ছানা হিসেবে পাই, ফ্যাট এবং প্রোটিনটা, আর উপরে পানিটা থেকে যায়। সো এই প্রসেসটাকে কি বলা হয়? কোয়াগুলেশন। কি বলা হয়? কোয়াগুলেশন। এবং এখান থেকে আরেকটা জিনিস জেনে রাখো যে দুধ যেটা বললাম আমরা, দুধ হচ্ছে একটা ইমালশন। এই প্রশ্নটাও কিন্তু বারে আসে, দুধ কি একটা ইমালশন। ঠিক আছে, দুধ হচ্ছে কি একটা ইমালশন। ঠিক আছে, ওকে। তো আমরা পরের কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে আমাদের কি বলছে? যে রিডবার্গ ধ্রুবক হচ্ছে এই আরএইচ হচ্ছে রিডবার্গ ধ্রুবক, মানে রিডবার্গ ধ্রুবকের মান বলে নাই, শুধু একটা বলে দিছে যে আরএইচ রিডবার্গ ধ্রুবক, মানে একটা চলক ধরে দিছে। এবং হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? সো এখন দেখো বামার সিরিজ, এই কথাটা বলা মানেই হচ্ছে কি যে মানে তোমার ইলেকট্রন কোথায় আসবে? দ্বিতীয় কক্ষপথে আসবে। বামার সিরিজ মানে কোত্থেকে আসবে? দ্বিতীয় কক্ষপথে আসবে। এবং দেখো বামার সিরিজের দ্বিতীয় লাইন মানে তাইলে কোত্থেকে আসবে? আসবে হচ্ছে 2+2। বামার মানে কোথায় আসবে? 2-এ আসবে। আর বামার সিরিজের দ্বিতীয় লাইন মানে কোথায় আসবে? 2+2 থেকে আসবে। আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করি। আমাদের ফর্মুলা ছিল কি যে তোমার 1/λ বা 1/, তরঙ্গ দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু হচ্ছে রিডবার্গ ধ্রুবক ইন্টু হচ্ছে 1/n1² মাইনাস হচ্ছে 1/n2²। ঠিক আছে, n2²। সো দেখো n1 হচ্ছে কি যেইখানে আসবে, আর n2 হচ্ছে কি যেখান থেকে আসবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে n1 এর মান কত হবে? n1 এর মান হবে হচ্ছে 2। ঠিক আছে, 1/λ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি রিডবার্গ ধ্রুবক ইন্টু 1/n²।
2 এর স্কয়ার। 2 এর স্কয়ার কেন হবে? আমার বামার সিরিজ যেহেতু বলছে, তো বামার সিরিজের জন্য সবসময় n1 এর মান কত হবে মনে রাখবে, বামার সিরিজ হইলেই n1 = 2। এখন দেখো বামার সিরিজের দ্বিতীয় লাইন, তার মানে n2 এর মান হবে হচ্ছে 2 + 2। কত? বামার সিরিজের দ্বিতীয় লাইন মানে কি, যেটা হচ্ছে আমার এই যে আগে আছে সেটার সাথে হচ্ছে যততম লাইন সেটা যোগ করে দিতে হবে, তাহলে কি 2 + 2, তার মানে কত হইল তোমার, এটা বিয়োগ চিহ্ন হবে, বিয়োগ হচ্ছে 1 তোমার 4 স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে পাবা কি, এখান থেকে পাবা হচ্ছে 1/λ = RH রিডব্যাক ধ্রুবক RH ইনটু হচ্ছে 1/4 মাইনাস হচ্ছে 1/16 নাকি। সো এখন তুমি যদি এখান থেকে বিয়োগ করো, বিয়োগ করলে আমরা এটা উপরে নিয়ে আসি ক্যালকুলেশনটা করে, তাহলে পাই কত হচ্ছে 1/λ = হচ্ছে RH ইনটু হচ্ছে তোমার 4 - 1/16, তার মানে কত আসে 1/λ = হচ্ছে RH ইনটু 3/16, তাহলে ল্যামডা এর মান আসে হচ্ছে 16/3 RH। তার মানে দেখো 16/3 RH, তোমরা একটু যদি খেয়াল করো, তার মানে সঠিক উত্তর কোনটা? অপশন বি। তো এই টাইপের কোশ্চেন কিন্তু তোমার আরো আসতে পারে, যেমন বললো লাইমেন সিরিজের তৃতীয় লাইন, তাহলে এখানে n1 এর মান কত হবে? লাইমেন সিরিজ মানে 1। এবার লাইমেনের তৃতীয় লাইন, তার মানে কি 1 + 3, তার মানে n2 এর মান হবে হচ্ছে 4, ঠিক আছে। তো এইভাবে হিসাব করে এই ধরনের বর্ণালীর ম্যাথগুলো তোমরা করবা। পরবর্তী জায়গায় চলে যাইতেছি। আমাদের এখানে কি বলছে যে 100 ml 0.2 মোলার সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণকে প্রশমিত করতে কত আয়তনের 0.4 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে। সো এই জাতীয় প্রশমন রিলেটেড, মানে অ্যাসিড খাত প্রশমন রিলেটেড যদি জিনিসপত্র করতে হয়, তাহলে তোমাদেরকে আমরা ক্লাসে শিখাইছি যে আগে একটা মাঝখানে সমান সমান চিহ্ন দিবা, ঠিক আছে। আগে একটা সমান সমান চিহ্ন দিবা, তারপরে এই পাশে হচ্ছে তুমি কি করবা, অ্যাসিডের নিবা হচ্ছে আয়তন। তাইলে দেখো অ্যাসিডের আয়তন কত, এইটাই আমার বের করতে বলছে যে কত আয়তনের এত মোলার অ্যাসিড লাগবে। তাহলে অ্যাসিডের আয়তনকে VA ধরে নিয়ে আমি অঙ্ক করি, এবং তারপরে হচ্ছে অ্যাসিডের আয়তন গুণ হচ্ছে ঘনমাত্রা গুণ হচ্ছে তুল্যতা, বাম পাশে মানে সমান সমানের বাম পাশে রাখবে কি অ্যাসিডের আয়তন গুণ এর ঘনমাত্রা গুণ হচ্ছে তুল্যতা। তাহলে অ্যাসিডের আয়তন আমি জানি না, ওইটাকে নিলাম কি আমি VA। অ্যাসিডের ঘনমাত্রা কত? 0.4। এবং দেখো এখানে যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্যতা কত? হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্যতা হচ্ছে 1, ঠিক আছে। আবার এই পাশে করবে কি তুমি ক্ষারের জন্য আয়তন গুণ ঘনমাত্রা গুণ তুল্যতা, এখানে আয়তন কত? 100 গুণ ঘনমাত্রা কত? 0.2 গুণ এটার তুল্যতা কত? সোডিয়াম কার্বনেটের তুল্যতা হচ্ছে 1, সোডিয়াম কার্বনেটের তুল্যতা কত? 1। তাহলে এখন তুমি ক্যালকুলেশন করলে এখান থেকে বের হয়ে যাবে, আমি VA এর মান যদি ক্যালকুলেশন করি, তার মানে এই পাশে কি হবে 100 গুণ 0.2 গুণ 2 ডিভাইড বাই হচ্ছে 0.4। সো এটা দিয়ে এটারে কাটাকাটি দিলে থাকে 2, 2 আর 2 কাটাকাটি যায়, অ্যান্সার কত? দেখো অ্যান্সার হইতেছে 100 ml। সঠিক উত্তর কি? অপশন সি। জাস্ট মনে রাখবা এই জাতীয় প্রশমনের অঙ্ক থাকলে মাঝখানে সমান সমান দিবা, বাম পাশে হচ্ছে অ্যাসিডের আয়তন গুণ ঘনমাত্রা গুণ তুল্যতা, ডান পাশে দিবা হচ্ছে কি এই ক্ষারের আয়তন গুণ ঘনমাত্রা গুণ তুল্যতা। এরপর যেটা জানা না থাকবে ওইটা বের করে ফেলবা, শেষ, ঝামেলা শেষ। তাইলে আমরা এবার চলে যাই পরের কোশ্চেন, অপশন 12তে কি বলছে, নিচের কোন বিক্রিয়ায় কেপি কেসি এর মান সমান হয়। তা আমরা এই কেপি কেসি এর একটা সম্পর্কের সূত্র সবসময় পড়ছি যে কেপি = কি কেসি RT টু দি পাওয়ার ডেল এন। সো দেখো যখন ডেল এন এর মান 0 হবে তখনই কিন্তু আমার কেপি আর কেসি সমান হবে। আর কখন ডেল এন এর মান 0 হবে? যখন এই বিক্রিয়কের ডান পাশের মোট গ্যাসীয় অণু বিয়োগ বাম পাশের মোট গ্যাসীয় অণু 0 হবে, ঠিক আছে। তার মানে এইখানে দেখো যে অপশন সিতে ডান পাশে মোট গ্যাসীয় অণু কয়টা আছে? 2টা, আর বাম পাশে মোট কয়টা আছে? 2টা। তাহলে এখানে আমার ডেল এন এর মান কত হয়? দেখো 0। তার মানে কি এই বিক্রিয়ার কেপি আর কেসি এর মান সমান হয়। বাকি একটাতেও দেখো বাম পাশে ডান পাশে অণুর সংখ্যা সেম না, একটু খেয়াল করো, খেয়াল করলে বুঝতে পারবে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। পরবর্তী কোশ্চেনে আমাদের কি বলছে যে জিঙ্ক, হ্যাঁ জিঙ্ক থেকে তোমার জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, হ্যাঁ এটা তোমার হচ্ছে বিভব বলে দিছে, এবং সিলভার প্লাস থেকে সিলভার এইটার বিভব বলে দিছে, অর্থাৎ দুইটারই তোমার কি কি বিভব দেওয়া আছে যে আগে
আয়ন পরে ধাতু, এটাকে কি বলি, আগে আয়ন পরে ধাতু হলে এটা হচ্ছে তোমার বিজারণ বিভব, আর আগে ধাতু পরে আয়ন তাকেই বলি আমরা জারণ বিভব। ঠিক আছে, আগে ধাতু পরে আয়ন। দেখো এটা কি আছে, আগে ধাতু পরে আয়ন আছে না, তার মানে কি বিজারণ বিভব। আগে ধাতু পরে আয়ন আছে না, আগে আয়ন পরে ধাতু, তার মানে কি এটা বিজারণ বিভব। সো এটা দিয়ে হচ্ছে আমার কি করতে হবে, কোষের মোট বিভব বের করতে হবে। এই দুইটা দিয়ে একটা কোষ যদি বের করো, সো দেখো আমরা দেখবো হচ্ছে যে দুইটার মধ্যে যার বিভব বেশি থাকে, বুঝতে পারছো, যার বিভব বেশি থাকে সে হচ্ছে তোমার কি হবে, সে হচ্ছে তোমার ইয়ে হবে, সে হচ্ছে তোমার অ্যানোড হিসেবে কাজ করবে। যার বিভব বেশি থাকে সে হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করে। যার জারণ বিভব বেশি থাকে, যার জারণ বিভব বেশি থাকে সে হচ্ছে সবসময় অ্যানোড হিসেবে কাজ করে। সো আমার দেখো এই দুইটারই বিজারণ বিভব দেওয়া আছে, তাহলে এই দুইটার জারণ বিভব আমরা লিখি। ঠিক আছে, দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2+, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তাহলে দেখো এটাকে ঘুরাই লিখলাম, তাইলে এটার বিভবটা উল্টায় যাবে, তাইলে কত হবে তোমার, এখানে একটা মাইনাস চিহ্ন হবে। আমার মনে হয় প্রশ্নটা একটু ভুল করছে আর কি, আমি ওইটাই খেয়াল করতেছিলাম, এটার আগে একটা মাইনাস চিহ্ন আসবে। ঠিক আছে, এটা ঠিকঠাক এরা লিখে নাই, হয়তো তোমার আমাদের একটা ইয়ে হয়েছে, মানে টাইপিং মিস্টেক হয়েছে। সো দেখো এটা যদি বিজারণ বিভব হয় তাহলে এটার জারণ বিভবটা কি হয়ে যাবে, উল্টায় যাবে। উল্টায় গেলে কি হবে, প্লাস 0.76। ঠিক আছে, প্লাস 0.76 হবে। এবং দেখো তোমার সিলভারের জন্য তুমি যদি হচ্ছে জারণ বিভব লিখো, সিলভার থেকে সিলভার প্লাস, তাইলে কত হয় তোমার হচ্ছে -0.80, 0.80। তাহলে দেখো জারণ বিভব কার বেশি, ওর বেশি, তার মানে কি ওর হচ্ছে জারণ হবে। ঠিক আছে, তাইলে অ্যানোড হিসেবে কে ব্যবহৃত হবে, তোমার জিঙ্ক ব্যবহৃত হবে। তাইলে আমরা যখন E0 সেল বের করব তখন আমরা কি করব, অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভব। এখানে অ্যানোডকে জিঙ্ক, আর জিঙ্কের জারণ বিভব কত, 0.76। অ্যানোডের জারণ বিভব যোগ হচ্ছে ক্যাথোডের বিজারণ বিভব, তাহলে এখানে ক্যাথোডকে হবে সিলভার, আর সিলভারের বিজারণ বিভব কত, এই যে দেখো +80, তাইলে কত হবে +0.80। ঠিক আছে, 80। তার মানে এখান থেকে তুমি যদি যোগ করো তাহলে কত আসে, 1.56 ভোল্ট। সবসময় মনে রাখবা যে অ্যানোডের জারণ বিভব ক্যাথোডের বিজারণ বিভব, আর অ্যানোডের জারণ হয় ক্যাথোডের বিজারণ হয়, এইটুকু মনে রাখলেই তোমরা করে ফেলতে পারবা। ওকে, সো কত হবে 1.56 ভোল্ট, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, জাস্ট এখানে একটু টাইপিং মিস্টেক আছে, সো আশা করি তোমরা বুঝতে পারবা। ওকে, সো আমরা নেক্সট কোশ্চেনের ভিতরে চলে যাই। 14 দাগ কি বলছে, কার্বন পরমাণু সমূহের সংকরায়ন কি। সো আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, অর্থাৎ 2023-24 সেশনের যে প্রশ্নের সমাধান, সেখানে যে কার্বনের সাথে যদি সব পাশে হচ্ছে তোমার সিঙ্গেল বন্ড থাকে সেটা হচ্ছে sp3 সংকরায়ন, যদি কার্বনের এক পাশে ডাবল বন্ড এক পাশে সিঙ্গেল বন্ড থাকে এটা sp2 সংকরায়ন, আর যদি দুই পাশেই হচ্ছে তোমার ডাবল বন্ড থাকে বা এক পাশে ট্রিপল বন্ড থাকে সেটা হচ্ছে sp সংকরায়ন। তো দেখো এইটার এক পাশে ডাবল বন্ড আছে, তার মানে কি এইটা sp2, এইটারও এক পাশে ডাবল বন্ড আছে, এটাও sp2, এইটারও এক পাশে ডাবল বন্ড আছে, এটাও sp2, আবার এইটারও এক পাশে ডাবল বন্ড আছে, এটাও sp2। তার মানে কি হইল বলো তো, যে সবগুলা কার্বন পরমাণুর সংকরায়ন হচ্ছে কি sp2। ঠিক আছে, তার মানে অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। খুবই ইজি কোশ্চেন। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে কি বলছে, নিচের কোন যৌগে সর্বাপেক্ষা শক্তিশালী হাইড্রোজেন বন্ড আছে। তো হাইড্রোজেন বন্ড কখন তৈরি হয়, যখন হাইড্রোজেনের সাথে অন্য একটা তড়িৎ ঋণাত্মক পরমাণু যুক্ত হয়, তখন হাইড্রোজেন আংশিক ধনাত্মক হয় এবং ওই তড়িৎ ঋণাত্মক পরমাণুটা আংশিক ঋণাত্মক হয়, এবং এরকম পাশাপাশি দুইটা পরমাণুর ভিতরে হচ্ছে একটা বন্ড তৈরি হয়। দেখো তো এইখানে যত বেশি তড়িৎ ঋণাত্মক পরমাণু থাকবে তত বেশি চার্জ হবে, আংশিক চার্জ, এবং তত শক্ত আমাদের হাইড্রোজেন বন্ড তৈরি হবে। তাহলে এখানে যারা আছে তাদের মধ্যে সবথেকে তড়িৎ ঋণাত্মক কে আছে হাইড্রোজেনের সাথে, ফ্লোরিন। তার মানে এইটাই সবথেকে শক্তিশালী হাইড্রোজেন বন্ড দিবে, তার মানে অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো এটাই মোটামুটি আমাদের 2022-23 সেশনের প্রশ্নের সমাধান আমরা এখানেই শেষ করছি। তোমাদের সাথে বাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বছরের প্রশ্নের সমাধান নিয়ে আরো নতুন ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।